দিনের অভ্যাসগত কারণে তিতিকের ঘুমটা সকাল সকালে ভেঙে গেল, কিন্তু আড়মোড়া ভেঙে হুঁশ ফিরতেই নিজের অবস্থান নিয়ে বেশ সংকুচিত হলো। এমন সকাল তার সমগ্র জীবনের গল্পে এই প্রথম। কোন এক সুঠাম সুদর্শনের বাহুডোরে সে আবদ্ধ, যে ব্যক্তি তাকে নিজের সাথে সম্পূর্ণ আষ্টেপৃষ্টে দৃঢ়ভাবে জড়িয়ে রেখেছে। তিতিকা হালকা শ্বাস নিল। সাদা রেশমের চাদরের আদলে দুটো অস্তিত্ব নিজেদের ডেকে রেখেছে। শরীরের প্রতিটি কোণ, প্রতিটি স্পন্দন এই একাত্ম অনুভূতিতে ভেসে উঠল তার। চোখ বুজতেই ভাবনায় ধরা দেয় রাতের বিশেষ মুহূর্তগুলো। নিমেষে তিতিকা লজ্জায় লালচে রাঙা অনুভূতিতে রঙিন হয়ে ওঠে। বেশ ইতস্ত ভঙ্গিতে পুনরায় চোখ খুলতে আদিরের ঘুমন্ত মুখের দিকে অপলক চেয়ে থাকে। এতটা কাছ থেকে এহেন নিষ্প্রভ চাহনিতে সে কখনোই আদিরকে দেখার সুযোগ পায়নি। বয়সের এই অসমঝোতা, অভিজ্ঞতার এই গাঢ় পার্থক্য সবকিছু যেন গুরুত্ব হারিয়েছে। আদিরের ভালোবাসার পরিমাণ এতটা মারাত্মক, এতটা তীব্র যে তিতিকে অনুভব করল তার ছোট্ট হৃদয়ও নিমিষেই ভেঙে পড়তে পারে। এই ভীষণ আবেগের ভারে ভালোবাসা, আকর্ষণ, ভীতি এই তিনটি একত্রিত হয়ে তার জীবন, শরীর এবং মনকে সম্পূর্ণরূপে জয় করেছে। দীর্ঘ এক মুহূর্ত ধরে তিতিকা চোখ বন্ধ করে পড়ল। মনে মনে আত্মার গভীরে সেই শক্তি ও কোমলতার সমন্বয় অনুভব করে আদিরের প্রতিটি নিঃশ্বাস, তার কোমল হাতের দেড় স্পর্শ সবকিছু এক অদ্ভুত চক্রে মিলেমিশে তার চেতনায় একাকার হয়ে রয়েছে। সে বুঝতে পারল এই সকাল, এই ঘর, এই স্পর্শ সবকিছু তার জীবনের পূর্বের সকালগুলিকে অমোঘভাবে অতিক্রম করে ফেলেছে। তিতিকা আর একটুও সময় নষ্ট করে না। আদির ঘুম থেকে ওঠার আগে এখান থেকে পালাতে হবে। হ্যাঁ, পালাতেই হবে বটে। এক রাতের মধ্যে কি হতে কি হয়ে গেল এখনো ভাবতে নিলে তিতিকা আশ্চর্যের ঘোরে হারিয়ে যায়। আর সকাল সকাল এহেন পরিস্থিতিতে সে কখনোই আদিরের মুখোমুখি হতে পারবে না। অন্তত কিছুটা সময় তো লাগবে পুরোপুরি স্বাভাবিক হতে। তিতিকা তীব্র প্রচেষ্টা ও কৌশলে আদিরে দৃঢ় বন্ধন হতে নিজেকে মুক্ত করল। আশেপাশে তাকিয়ে দেখে ঘরের অবস্থা আর স্বাভাবিক নেই। গত রাতে চারপাশ ছিল নানান ফুলে সজ্জিত, আর এখন তা ছড়িয়ে ছিটিয়ে এলোমেলো কিচ্ছিরি হয়ে রয়েছে। আদির যে এত খাচ্ছর তা সে কল্পনাতেও ভাবেনি। পুরুষ মানুষের বাহিক্য আচরণে তাকে পুরোপুরি মহাপুরুষ ভেবে বিশ্বাস করাটা যে পৃথিবীর সবচেয়ে বড় গাধামি তা সে এক রাতে হাড়ে হাড়ে টের পেয়েছে। তিতিকে পুনরায় বাড়ির শ্বাস পেলেন। ঘরের সাথে সাথে সে নিজেও আর স্বাভাবিক নেই। গায়ের তীব্র ব্যথায় তার জান পাখি উড়ে যায় উপক্রম। এতক্ষণ যা টের না পেলেও এখন তা ঠিকই বুঝতে পারছে। সে এক পলক ঘুমন্ত আদিরের দিকে তাকিয়ে কপাল কুঁচকে বিরক্তির ভঙ্গিতে আওড়ায়, ইন্টারন্যাশনাল গিরগিটি। বিছানার পাশেই মেঝেতে পড়ে রয়েছে তার গাঢ় লাল রঙের শাড়িটা। তিতিকা দ্রুত সেটা তুলে নিয়ে নিজেকে কোনো মতে ফেঁসিয়ে সোজা ওয়াশরুমে চলে যায়। হালকা গোলাপি ও সাদা রঙের মিশেলে বেশ ভারী ও নতুন চকচকে শাড়ি পরে মাথায় বড়সড় লম্বা একটা ঘোমটা দিয়ে তিতিকা কক্ষের বাহিরে এলো। এত সকালে বাড়ির সকলে উঠেছে কিনা সন্দেহ, কিন্তু ওই যে রুমে আর বেশিক্ষণ থাকতেও পারবে না, কেননা সে গোসল সারতে আদির ঘুম থেকে উঠে গিয়েছে। সে লক্ষ্য না করে রুমের বাহিরে আসতে নিতেই পেছন হতে আচমকা আদির বেশ গম্ভীর স্বরে বলে ওঠে, আমাকে একা পেলে কোথায় পালাচ্ছ? ঘুম জড়ানো কণ্ঠস্বরে তিতিকে এক মুহূর্তের জন্য চমকে উঠল। সে দ্রুত মাথার ঘোমটাটা বড় করে টেনে নেয়, কেননা গায়ে গলা আর ঠোঁটের যা অবস্থা তাতে এই হাল নিয়ে আর স্বাভাবিকভাবে ঘোরাফেরা করতে পারবে না সে। তিতিকা বেশ ইতস্ত ভঙ্গিতে আদিরের উদ্দেশ্যে বললে, পালাবো কেন? নিচে যাচ্ছি। তোমায় নিচে যেতে কেউ বলেছে? তিতিকা সত্যি বলতে চেয়েও আর বলল না, খানিকটা মিথ্যে সাজিয়ে আওড়ায়, হ্যাঁ মানে হাফসা ফুফি। বিছানায় বসে কপাল কুঁচকে থাকা আদির খানিকটা সময় নিয়ে ভেবেচিন্তে বলল, ঠিক আছে যাও, তবে আসার সময় আমার জন্য ব্ল্যাক কফি এনো। তিতিকার এক মুহূর্ত দেরি না করে দ্রুত পায়ে রুম হতে বেরিয়ে পড়ে, আর নিচে নামতে দেখে রান্নাঘরে ঈশানী কাজ করছে। এই সময় ঈশানীকে পেয়ে সে বেশ খুশি হলো। যতই হোক বিয়ের পর টুকটাক অনেক নিয়ম কানুনে থাকে,
প্রয়োজন বেদে তাকেও তেমন কিছু করতেই হতে পারে। কিন্তু তিতিকাকে দেখা মাত্র ঈশানীর কপাল খানিকটা কুঁচকে গেল। এভাবে এত বড় ঘুমটা টেনে সকাল সকাল তিতিকা এখানে কি করছে? সে বেশ সন্ধিয়ান স্বরে তিতিকার উদ্দেশ্য বলল, ভাবি আপনি এখানে? ঈশানীর এহেন কথায় তিতিকা বিষম খেল। সেই ঈশানী যথেষ্ট ছোট, আর এক রাতের মধ্যেই কিনা ভাবি সহ আপনি ডেকে ফেলেছে। তিতিকা বেশ ইতস্ত ভঙ্গিতে আওড়ায়, আপু প্লিজ, আপনি আমাকে এসব ভাবি বা আপনি করে ডাকবেন না, আমি আপনার অনেক ছোট। ঈশানী বিস্তৃত মুচকি হেসে বলল, একমাত্র ভাই আমার, তাও এই বয়সে এসে অবশেষে একটা পুচকি মেয়ে বিয়ে করেছে। বিয়ে করছে বললে ভুল হয়, পুচকি মেয়েকে বউ হিসেবে মেনেছে। তো এখন ভাইয়ের বউ যতই ছোট হোক না কেন, সম্মান না দিলে কি হয়? অন্তত আমি তো ভাবিই ডাকবো। সে না হয় ঠিক আছে, তবু এত তাড়াতাড়ি আমি এসব অভ্যস্ত কি করে হব? প্লিজ আপনি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তা এটা বলো, আমার ভাইকে ঘরে রেখে সকাল সকাল এখানে কি করছো? এক সেকেন্ড, তুমি আবার এটা ভাবছো না তো শ্বশুর বাড়িতে এসেছো তাই বিয়ের পরদিনই তোমাকে নিয়ে নানান কাজ কর্ম করে নেওয়া হবে? এমনটা ভাবলে এসব চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলো। রুমে গিয়ে রেস্ট করো, তোমাকে কিচ্ছু করতে হবে না, যা করার আমরাই করে নেব। তিতিকে ঈশানীর কথায় বেশ অবাক হলো, তাই বলে, কিছুই করতে হবে না? কি হলো এখনো কেন? না মানে উনি কফি নিয়ে যেতে বলেছেন। ঈশানী আচমকা ভাবনা চিন্তায় পড়ে যায়, এমনভাবে ভীতুস্বরে কার কথা বলেছে। সে কিছুটা কপাল কুঁচকে পরক্ষণেই বিষয়টা বুঝতে পেরে বলল, উনি মানে ভাই? ওহ, তা আগে বললেই তো হতো। আচ্ছা, এক মিনিট অপেক্ষা করো, আমি বানিয়ে দিচ্ছি। এই বলে সে কফি বানানোর কাজে লেগে পড়তে না পড়তে পরক্ষণে থেমে যায়। কি যেন ভেবে নিয়ে তিতিকার উদ্দেশ্য বলল, তুমি তো কাজ করার জন্যই এত সকাল সকাল এখানে এসেছো, তাই না? তাইলে এই কাজটা বরং তুমিই করো। এই বলেই সে উফ, মৃদু হেসে তিতিকাকে জায়গা করে দেয়। তিতিকা বিষয়টা না বুঝতে পারল ঈশানীর মুচকি মুচকি হাসিতে সে কিছুটা অবাক হয়, তবুও নিজে হতে আদিলের জন্য কফি বানাতে লাগলো। এদিকে তার পাশে দাঁড়িয়ে কাজ করতে থাকা ঈশানী তার উদ্দেশ্যে আওড়ায়, তিতিকা, তোমায় একটা কথা বলি। তিতিকা স্বাভাবিক ভঙ্গিতে তার উদ্দেশ্যে তাকিয়ে বলল, জি। তোমার ঘোমটাটার সাইজটা একটু বেশি বড় হয়ে গিয়েছে না? আমার সাদাসিধা বাড়িটা কি তোমার রাতে একটু বেশিই জ্বালিয়েছে? নিমিষেই তিতিকার হাত থেমে যায়, নাচিয়েও সে খানিক কেঁচে ওঠে। নিমেষেই তিতিকার হাত থেমে যায়, নাচে সেখানে কেসে ওঠে। এ ভাই বোন ভাগ্নে ছেলে সব একরকম কেন, তা এরাই জানে। তার অবস্থা দেখে ঈশানী বিস্তৃত হেসে বলল, না না, এত লজ্জা পাওয়ার কিছু নেই। এমনিতেই জিজ্ঞেস করলাম আর কি। আমার ভাই অনেক বছর বিদেশে থেকেছে, বুঝোই তো ওখানকার আচার আচরণ কেমন। তাই এদেশের হিসেবে তাকে বুড়ো ভেবে ভুল করলে পরে তোমারই প্রবলেম হবে। ভাই কিন্তু আমার এখনো। এই বলে সে তিতিকার দিকে মুখ ফিরিয়ে বিস্তৃতি হেসে ফেলে। পরক্ষণেই আবার স্বাভাবিক স্বরে বলল, থাক, আর তোমায় বিরক্ত না করেই কফি বানানো শেষ হলে নিয়ে যাও। তিনি হয়তো তোমার অপেক্ষায়। তবে বেশি দেরি করো না, তোমার কাকা কাকিমা সহ আরো আমাদের কিছু আত্মীয় স্বজন আসবেন। দ্রুতই আমার পাগলা বাইকে নিয়ে চলে এসো। তিতিকে এখানেও আর এক মুহূর্ত দাঁড়ায় না, দ্রুত কফির মগটা হাতে নিয়ে সোজা দোতলায় চলে যায়। যেখানেই যাচ্ছে না কেন, দু মুহূর্ত স্বস্তির দাঁড়ানোর উপায় নেই। বাড়ির সবগুলো মানুষ এক জাতির। তিতিকে রুমে এসে দেখে আদির নিজ হতে চারপাশটা গুছিয়ে নিচ্ছে। ফুলের পাপড়ি সহ বাকি সব ময়লা আবর্জনা প্রায় পরিষ্কার করে ফেলেছে। খেয়াল করে দেখলো আদির গোসলও সেরে ফেলেছে, চুলগুলো ভেজা দেখাচ্ছে। গায়ে সাদা রঙের এক নতুন পাঞ্জাবি জড়িয়েছে, যাতে তার শাড়ির মতোই হালকা গোলাপি সাদা সুতোয় কাজ করা। এটা যে কাপল সেট তা দেখেই বোঝা যাচ্ছে।
তবে তাকে দেখা মাত্রই আদির থেমে যায়। তিতিকেও কাছে এগিয়ে গিয়ে আওড়ায়, আপনি রাখুন, আমি করে নিচ্ছি। আদির বেশ গম্ভীর স্বরে বলে, প্রয়োজন নেই, যতটুকু করার করে নিয়েছি, বাদ বাকিটা সার্ভেন্ট এসে পরিষ্কার করবে। তিতিকার আর রাগ বাড়িয়ে কিছু বলে না। আদিরের হাতে কফির মগ ধরিয়ে দিয়ে আলগোছে সরে আসে। অন্যদিকে আদিরও বেশ স্বাভাবিক ভঙ্গিতে কফি কাপটা হাতে নেয়। কাউসে গিয়ে নির্বিকারে ভঙ্গিতে বসেন। নিজের ফোনটা বের করে কিছু একটা করতে ব্যস্ত হয়। যথারীতি সে তিতিকার দিকে একবারও ভালো করে তাকানোরও প্রয়োজন মনে করে না। যে ব্যাপারটা তিতিকা বেশ ভালোই বুঝতে পারে। তিতিকা খানিকটা বিরক্ত হয়ে ভাবনা চিন্তা করতে লাগলো, সে এখন এই গম্ভীর মুখ খারুসটার সাথে ভদ্র করে করবেটা কি। আয়নার সম্মুখে বসে তিতিকে আনমনে তার কেশ রাশিতে চিরুনি করে চলেছে, সদ্য নতুন বইয়ের ন্যায়। পরনে তার ঝকঝকে এক সাদা গোলাপি রঙের শাড়ি, একই রঙের ব্লাউজের হাতাটা ঠিক কনুই অবধি। তিতিকার সম্পূর্ণ ধ্যান এখন শুধুমাত্র নিজের চুলের প্রতি। গত কিছুদিনের ব্যস্ততায় এখন আর সেভাবে চুলের যত্ন নেওয়ার সময় হয় না। আর আজ যখন সুযোগ হয়েছে তখন আর সে সুযোগ হাতছাড়া হতে দেয়নি তিতিকা। তার চুলের ঘন কালো ঢেউগুলো আলগোছে ছড়িয়ে আছে ফিট জুড়ে। যত্ন করে আঁচড়াতে আঁচড়াতে হঠাৎই এক আধটা এলোমেলো হয়ে গোছা আঙ্গুলে আটকে যাচ্ছে, আর সে বিরক্ত মুখে আবার সেগুলো সোজা করছে। ভ্রু কুঁচকে যায় নিমেষে, আবার মুহূর্তের মধ্যে ঠোঁটে খেলে যায় মৃদু হাসি। ঝলমলে শুভ্র শাড়ির আভা যেমন তার গায়ের গড়নকে আরো উজ্জ্বল করে তুলেছে, তেমনি গলা, কানে ও হাত জোড়ায় থাকা সোনার অলংকারে সে যেন হয়ে উঠেছে অস্পরা। এদিকে দূরে বসে আনমনে তাকিয়ে রয়েছে একজোড়া শান্ত মুগ্ধতায় পরিপূর্ণ অক্ষিদয়। আদির নীরব গাম্ভীর্য দূর হতে আপন পাকনি বউটাকে নিরীক্ষণ করতে ব্যস্ত। পেশিবহুল বলিষ্ঠ দেহের প্রতিটি বাজি স্পষ্টভাবে ফুলে উঠেছে পাঞ্জাবের আদলে। যে আদির রায়ন চৌধুরীর মুখচ্ছবিতে সর্বদা এক প্রকার কঠোর সংযমের আচ্ছাদনে আবৃত থাকে, আজ যেন তা অবির্ণচনীয় কোমলতায় পরিপূর্ণ হয়ে উঠেছে। আয়নার সম্মুখে বসে তিতিকে যখন আপন কেশরাশি পরিচর্যায় ব্যস্ত, তখন সেই স্বাভাবিক ভঙ্গিমার মধ্যে আদির উপলব্ধি করে এক অপার্থিব মাধুর্য। তিতিকার মুখমণ্ডলে নির্দোষ সাফলতা, চাহনিতে মায়াময় দীপ্তি, সব মিলিয়ে সে যেন তার স্বপ্না ভাগিনী। এ দৃশ্য ক্রমশ আদিরকে তিতিকার মুখগুলো নির্দোষ চাফলতা, চাহনিতে মায়াময় দীপ্তি, সব মিলিয়ে সে যেন তার এ দৃশ্য ক্রমশ আদিরকে নিবিষ্ট করে তুলল। তার কঠিন তার আবরণ আবদ্ধ নিমিষে সেই মুহূর্তে ভিন্ন সুরে আন্দোলিত হলো, এবং হঠাৎই সে অপ্রত্যাশিতভাবে তিতিকার মাধুর্যের তীব্র আবেশে মাতাহারা হয়ে গাইতে লাগলো। তোমার চুল বাঁধা দেখতে দেখতে ভাঙলো কাছের আয়না। তোমার ছলাকলা দেখতে দেখতে ভাঙলো বুকের আয়না। সুর থেমে যেতেই নিস্তব্ধ ঘরে রইল শুধু এক অদৃশ্য কম্পন। তিতিকা বিস্ময় স্তব্ধ। আয়নায় প্রতিফলনে আদিরের চোখের সঙ্গে তার চোখ মিশে গেল। গালের কোণে লালিমা, চোখে মুগ্ধ বিস্ময়, আর ঠোঁটে এক অনিবার্য হাসি। আদিরও আর কিছু বলল না। মিছে ভঙ্গিতে ফোনে ব্যস্ত হতে চেয়েছিল, কিন্তু আর চোখে তিতিকাকে পরখ করতে গিয়ে সে নিজেই যেন বেকায়দায় ফেঁসে গিয়েছে। আদির নিজেকে সামাল দিল, চোখ সরিয়ে নিয়ে গম্ভীর নীরবতায় ফিরে গেল বটে, কিন্তু সেই নীরবতার মধ্যে তিতিকে স্পষ্ট শুনতে পেলে, এই গান তার জন্যই, এই উন্মোচন শুধু তারই প্রাপ্য। তিতিকা বেশ সংকুচিতভাবে চুপটি করে
বসে থাকে। অন্যদিকে আদির আচমকাই উঠে দাঁড়ায়, কফির কাপটা হাতে নিয়ে তিতিকের দিকে এগিয়ে আসে। একই সাথে আনমনে আয়নার প্রতিফলনে তিতিকের দিকে নিমেষে তাকিয়ে আওড়ায়। ভরা যৌবনের সাথে তোমাকে 16টি ফাগুন লেগে গেছে, তোমার অপরূপ ভরা যৌবন সাজাতে তোমাকে 16টি ফাগুন লেগেছে, তোমার অপরূপ ধরে রাখতে। পাগল হলো যায় না তোমার চুল বাঁধা দেখতে দেখতে ভাঙলো কাছের আয়না। আদির এই পর্যায়ে এসে থেমে যায় এবং তিতিকাকে চমকে দিয়ে আচমকা ড্রেসিং টেবিলের এক কোণায় তিতিকার সন্নিকটে চুপটি করে বসে। তিতিকা বিস্ময়ের নজরে তার দিকে তাকাতেই সে নির্বিকারে নিজের মাথাটা ঝুঁকিয়ে তার উদ্দেশ্যে আওড়ায়, ভেজা চুল ভালো করে মুছে দাও। তিতিকা শুরুতে তীব্র সংকোচ বোধ করলেও পরক্ষণে আদিরের কথায় কিঞ্চিৎ কপাল কুঁচকে আওড়ায়, কেন, আপনি নিজে করলেই তো হয়। আদির অনিমেষেই মৃদু হাসে। এই পাগনি সর্বদা ঝগড়া করার মুডেই থাকে, এছাড়া তার সংকোচবোধের সীমা নেই। সাদেই কি আর ইয়াস একে তেতোকা নামটা দিয়েছিল? আসলে নিমপলের মতোই তেতো এই মেয়ে। আদির বেশ গাম্ভীর্যের সহিত তিতিকার উদ্দেশ্যে আওড়ায়, ঘরে এখন বউ আছে, তো আপনার হাত পা ভেঙেছে? বেশি কথা বলে ঘুষি মেরে নাক মুখ ফাটিয়ে দেবে, চুপচাপ কাজ করো। তিতিকা আর কথা বাড়ায় না। আদিরের উল্টো পাল্টা কথা আকার ইঙ্গিতে বোঝার চেয়ে এভাবে অহেতুক কথাবার্তা বলে সময় নষ্ট করাও ঢের ভালো। তবে অতিরিক্ত কিছু করতে গেলেই তো তার মেজাজ খারাপ হয়ে যায়। তিতিকা পাশ থেকে সাদা তোয়ালেটা নিয়ে সেখানে চুপটি করে বসে থেকে আদিরের রেশমের ন্যায় ভিজে সিক্ত চুলগুলো আলতো হাতে মুছে দিতে লাগলো। সে তার কাজে বেশ মনোযোগী রইল। আদিরের নজর সম্পূর্ণ তিতিকার দিকে। ক্রমশই তিতিকার কাজের বেখেয়ালিতে সে তার মুখটা ধীরে ধীরে তার দিকে ঝুঁকিয়ে তিতিকাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। এদিকে তিতিকার সেসবেও হুঁশ নেই। মাথায় যে আগের মতো কোনো ঘুমটাও নেই, তাও সে ভুলে গিয়েছে। অথচ আদির তার দিকে তাকিয়ে কেমন যেন মিটমিট করে হাসছে। তা দেখা মাত্র নিমেষে তিতিকার কপাল কুঁচকে যায়। সে খানিকটা অবাক স্বরে আওড়ায়, কি হলো, হাসছেন কেন? আদির এবার বিস্তৃত তীর্যক হেসে আওড়ায়, তোমাকে দেখে। মানে? তিতিকা এই বলেই দ্রুত আয়নায় ফিরে তাকাতে সে নিজেকে দেখে যা বোঝার বুঝে নেয়। নিমেষে সে তীব্র সংকোচ আর আঁচল টেনে মাথার ঘোমটা দিতে উদ্বিগ্ন হয়। আর অমনি আদির তার হাতটা তৎক্ষণাৎ চেপে ধরে আটকে এবং সরাসরি তার অন্য হাতের বুড়ো আঙুলটা স্পর্শ করে তিতিকার গোলাপের পাপড়ির ন্যায় ঠোঁটের নীলচে রঙের ক্ষতযুক্ত কোণায়। তার স্পর্শে তিতিকা ক্ষীণ ব্যথায় আচমকা মৃদু কেঁপে ওঠে। অন্যদিকে আদির তার চোখে চোখ মিলিয়ে নিষ্প্রভ তীর্যক হেসে আওড়ায়, এই না, দেখতে দাও নিজের বানানো ক্ষতগুলো, দেখতে দাও আমায়, চলবে তো। ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন আর আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।